নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। টানা 2 দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,58,824 টাকায়। গতকাল থেকে এই দাম কার্যকর করা হয়েছে। আমরা সেই চিত্রটি একটু দেখতে চাই। স্বর্ণের দাম হেরফের কেমন সেটি আমরা দেখছি যে বেড়েছে স্বর্ণের দাম। গেল 2 দফা কিন্তু কমেছিল, সেই জায়গায় আমরা দেখছি যে ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা। যেটি বলছিলাম, 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 2,58,824 টাকা এবং 21 ক্যারেটের যে স্বর্ণ সেটি দাম 22 ক্যারেটের থেকে কিছুটা কম, তবে সেটির দাম আমরা দেখছি যে 2,47,101 টাকায় বিক্রি হচ্ছে এবং 18 ক্যারেটের যে স্বর্ণ সেটির দাম 2,11,759 টাকা। এছাড়া সনাতন যে স্বর্ণ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1,73,328 টাকায়। এটি বাংলাদেশ জুয়েলার্স সমিতি তারা দাম নির্ধারণ করে দিয়েছে, নতুন দাম। আমরা আরেকটু বিশ্লেষণে যেতে চাই যে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম সমন্বয় করা হয় প্রতি বছরই। আমরা দেখি যে বছরের বিভিন্ন সময়ে দাম সমন্বয় করা হয়ে থাকে। সেই জায়গা থেকে চলতি বছর স্বর্ণের দাম সমন্বয় হয়েছে এখন পর্যন্ত 30 বার এবং দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে 18 বার এবং দাম কমানোর যে সিদ্ধান্ত সেটি হয়েছে 12 বার এবং 2025 সালে অর্থাৎ গেল বছর দাম সমন্বয় করা হয়েছিল মোট 93 বার। অর্থাৎ এক বছরে কিন্তু অনেকবার দাম এই সমন্বয় করা হয়। এখন পর্যন্ত মাত্র ফেব্রুয়ারি মাস চলছে, তার মধ্যে কিন্তু 30 বার আমরা দেখছি যে দাম সমন্বয় করা হয়েছে এবং বৈশ্বিক ও স্থানীয় বাজারে যে অস্থিরতা, তার জন্যই কিন্তু স্বর্ণের দাম ঊর্ধ্বগতি, সেটি বাংলাদেশ জুয়েলার্স যে সমিতি রয়েছে তারা সেটি বলছে। এবং এই দাম সমন্বয়ের চিত্রটি আমরা দেখছিলাম, দাম নতুন করে যে সমন্বয় করা হয়েছে সেটির চিত্রও কিন্তু আমরা দেখলাম এতক্ষণ। দেশের আমদানি রপ্তানিতে দেশীয় ব্যাংকগুলো বর্তমানে চালকের আসনে রয়েছে। বৈদেশিক বাণিজ্যে ভালো অবস্থানে আছে দেশি ব্যাংকগুলো। বৈশ্বিক অস্থিরতা, ডলার সংকটের মধ্যেও স্থানীয় ব্যাংকগুলো শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আর এই তালিকায় দেশের ব্যাংকগুলোর মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে সিটি ব্যাংক। আমরা ব্যাংকের সেই চিত্রগুলো একটু দেখতে চাই। বৈদেশিক বাণিজ্যের শীর্ষ ব্যাংক বেশ কয়েকটি রয়েছে, আমরা সেই ব্যাংকগুলোর ধারাবাহিকভাবে এখানে পর্যায়ক্রমে নাম দেখতে পাচ্ছি এবং লেনদেনের পরিমাণও দেখতে পাচ্ছি। সবার আগেই রয়েছে HSBC ব্যাংক, যাদের লেনদেনের পরিমাণ 942 কোটি ডলার এবং যেটি বলছিলাম যে দেশীয় ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক সবার শীর্ষে রয়েছে, অর্থাৎ 2 নম্বরেই রয়েছে সিটি ব্যাংক। এই যে ব্যাংকের আমরা এখানে দেখতে পাচ্ছি যে তালিকা, সেই তালিকায় সিটি ব্যাংক দ্বিতীয়, তাদের লেনদেনের পরিমাণ 807 কোটি ডলার। এছাড়া পরবর্তীতে দেখছি 3 নম্বরে রয়েছে পূবালী ব্যাংক, তাদের পরিমাণ 705 কোটি ডলার। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রয়েছে এরপরেই অবস্থানে, 690 কোটি ডলার তাদের লেনদেনের পরিমাণ এবং 5 নম্বরে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সূত্রে কিন্তু আমরা এই তালিকাটি করা হয়েছে এবং শাহজালাল ইসলামী ব্যাংক দেখতে পাচ্ছি যে 680 কোটি টাকা তারা লেনদেন করেছে। পরবর্তী যে ব্যাংকের তালিকা রয়েছে সেখানে আমরা দেখছি ইউসিবি ব্যাংক রয়েছে, 659 কোটি টাকা তাদের লেনদেনের পরিমাণ এবং ব্র্যাক ব্যাংক রয়েছে তারপরে অবস্থানে 655 কোটি টাকা, 655 কোটি ডলার তাদের লেনদেনের পরিমাণ। ইস্টার্ন ব্যাংক আছে পরবর্তী অবস্থানে 654 কোটি ডলার। ইসলামী ব্যাংক রয়েছে 599 কোটি ডলার নিয়ে এবং সবশেষ অবস্থানে আমরা দেখছি 10ম অবস্থানে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক, 560 কোটি ডলার যাদের লেনদেনের পরিমাণ। বৈদেশিক বাণিজ্যের শীর্ষ যে ব্যাংকগুলো রয়েছে 10টি ব্যাংক, তাদের একটি তালিকা বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে, সেই সূত্র ধরেই আমরা কিন্তু এই তালিকাটি দেখানোর চেষ্টা করলাম। এই পর্যায়ে প্রবাসী রেমিটেন্সের খবর জানবো। চলতি মাসে সবশেষ 18 দিনে প্রবাসী রেমিটেন্স এসেছে 213 কোটি ডলার, দৈনিক গড়ে এসেছে প্রায় 12 কোটি ডলার। এর আগে গেল ডিসেম্বর ও জানুয়ারিতে 2 মাসে 3 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছিল। আমরা ফেব্রুয়ারি মাসের যে এখন পর্যন্ত সবশেষ চিত্র সেটি একটু দেখতে চাই। এখন রমজান চলছে, সামনে ঈদ মৌসুম এলেই কিন্তু প্রবাসী রেমিটেন্সের যে পরিমাণ সেটি অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। সেই জায়গা থেকে সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী রেমিটেন্স এখন চাঙ্গা অবস্থানে আছে। ফেব্রুয়ারিতে দৈনিক গড়ে রেমিটেন্স 12 কোটি ডলার আমরা দেখতে পাচ্ছি। গেল বছর ফেব্রুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসে 167 কোটি ডলার আমরা দেখছি এবং চলতি বছর একই সময় সেই রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে 213 কোটি
ডলারে, অর্থাৎ অনেকাংশে কিন্তু বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। পরিমাণ বেড়েছে যেটি শতাংশের হিসাবে 27.53% আমরা দেখতে পাচ্ছি, এবং চলতি বছরের শুরু থেকে রেমিটেন্স এসেছে $2,156 কোটি এখন পর্যন্ত। এবং দেশের ইতিহাসে বলা হচ্ছে এক মাসে সর্বোচ্চ $330 কোটি রেমিটেন্স আসে গেল বছরের মার্চে, অর্থাৎ 2025 সালের যে মার্চ মাস, সেই মার্চ মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ $330 কোটি রেমিটেন্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের যে তথ্যসূত্র, সেই তথ্যসূত্র অনুযায়ী কিন্তু আমরা এই ফেব্রুয়ারির যে রেমিটেন্স, গড়ে যে রেমিটেন্স আসার পরিমাণ, সেটি জানিয়ে দিচ্ছিলাম। এবং সামনে ঈদ মৌসুম রয়েছে, ঈদ মৌসুমে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এবার জানবো মুদ্রাবাজারের খবর। মুদ্রাবাজারে ডলার দাম অপরিবর্তিত আছে, সর্বোচ্চ 122 টাকা 30 পয়সা বিক্রি হচ্ছে ডলার। এক নজরে দেখে নেব বৈদেশিক মুদ্রার বিনিময় হার। চলতি সপ্তাহে আমরা একটু দেখতে চাই বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার। মুদ্রার নামগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্যর যে তালিকা, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা এক নজরে একটু দেখব ডলারের যে ক্রয় মূল্য, সেটি 122.30 টাকায় ক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্য অপরিবর্তিত আছে 122.30 টাকা। ইউরোর ক্ষেত্রে আমরা দেখছি ক্রয় মূল্য 144.09 এবং বিক্রি হচ্ছে 144.13 টাকায়। পাউন্ডের ক্ষেত্রে দেখছি ক্রয় মূল্য 164.99 টাকা এবং বিক্রি হচ্ছে 165.09 টাকায়। অস্ট্রেলীয় ডলার 86.11 ক্রয় মূল্য এবং 86.16 টাকায় বিক্রি হচ্ছে। এবং ইয়েনের ক্ষেত্রে আমরা দেখছি অপরিবর্তিত রয়েছে, ক্রয় মূল্য 0.79 এবং বিক্রয় মূল্য একই 0.79। এছাড়া আরও কয়েকটি বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সিঙ্গাপুরি ডলার রয়েছে এখানে 96.47 টাকায় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 96.55 টাকায় সেটি বিক্রি হচ্ছে। ইউয়ানের ক্ষেত্রে আমরা দেখছি অপরিবর্তিত, ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য একই অবস্থানে রয়েছে 17.47। রুপির ক্ষেত্রেও অপরিবর্তিত, ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই অবস্থানে রয়েছে, ক্রয় মূল্য 1 টাকা 34 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 34 পয়সায়। বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রা বিনিময় হারের যে তালিকা, সেই তালিকা আমরা দেখছিলাম এতক্ষণ। সপ্তাহের শুরুর দিনে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। লেনদেনের সবশেষ অবস্থা জানতে এক নজরে দেখে নেব ওয়েবসাইট। আমরা একটু দেখতে চাই সপ্তাহের শুরুর দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে লেনদেন চলছে। আমরা জানি দুপুর 2:30 পর্যন্ত লেনদেন হবে, এখন 1:36। এখন পর্যন্ত আমরা যদি পুঁজিবাজারের লেনদেন দেখি, ডিএসই এক্স ইন্ডেক্সে যেটি প্রধান সূচক, সেখানে দেখতে পাচ্ছি সূচকের পরিমাণ 5,469 পয়েন্ট এখন পর্যন্ত এবং সেটি ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। ডিএসএস ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেখানে 1095 সূচকের পরিমাণ, সেটিও আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএস30 ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি 2105 সূচকের পরিমাণ। যদি একটু তুলনা করি যে গেল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার যেদিন লেনদেন ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি লেনদেনই কিন্তু নিম্নমুখী ছিল, অর্থাৎ আজকে 3টি লেনদেন কিন্তু ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। অর্থাৎ বলাই চলে যে পুঁজিবাজার বা শেয়ার বাজার খানিকটা চাঙা রয়েছে সপ্তাহের শুরুর দিনেই। 5,465 পয়েন্ট ছিল প্রধান যে পুঁজিবাজারের সূচক, সেটি আজকে 5,669, অর্থাৎ আগের দিনের থেকে কিন্তু কিছুটা বেশি। 1,095 ছিল, সেটিও কিন্তু সমান সমান দেখতে পাচ্ছি। এখনও সরিয়া ভিত্তিক যে লেনদেন, হয়তো লেনদেন সেটি বাড়তেই পারে, কেননা এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি। এবং ডিএস30 ইন্ডেক্সও 2,097 পয়েন্ট ছিল, সেটি 2,105 পয়েন্ট আজকে চলে এসেছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 140টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 171টি কোম্পানির শেয়ারের দর কমেছে এবং 77টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। যদি টাকার অঙ্কে বলতে চাই, 559 কোটি টাকা এখন পর্যন্ত কিন্তু লেনদেন হয়েছে এবং সেই লেনদেনের পরিমাণ আরও কিছুটা সময় রয়েছে এখনও পর্যন্ত, সেটি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা নিম্নমুখী সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেই লেনদেন, অর্থাৎ এই পুঁজিবাজারের লেনদেন কিন্তু মিনিটে মিনিটেই ঊর্ধ্বমুখী নিম্নমুখীর মধ্যেই থাকে, সেই বিষয়টি আমরা জানাচ্ছিলাম। এই পর্যায়ে একটু বোর্ড মিটিংয়ের খবর জানবো। চলতি সপ্তাহে বেশ কয়েকটি কোম্পানির যে পর্ষদ সভা বা বোর্ড মিটিং, সেই অনুষ্ঠিত হবে সেই মিটিং, এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তালিকা এক নজরে দেখে নেব। এই সপ্তাহে মাত্র একটি কোম্পানির পর্ষদ সভা আমরা দেখতে পাচ্ছি, কোম্পানির নাম রিলায়েন্স ইন্স্যুরেন্স। 26 ফেব্রুয়ারি দুপুর 2টায়
তাদের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে এবং সেই পর্ষদ সভায় তাদের বার্ষিক যে অর্থনৈতিক যে কার্যক্রম বা লাভ লোকসানের হিসাব সেগুলো উত্থাপন করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য রপ্তানি বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। আমরা সঞ্চয়ের সাথে যুক্ত হতে চাই। সঞ্চয়, এখন রমজান মাস চলছে এবং সামনে ঈদ, সব মিলিয়ে স্থলবন্দরে আমদানি রপ্তানির কি দেখছেন, সেখানে কি অবস্থায়, সার্বিক অবস্থা জানাবেন। সাজিদ, গেল ২ মাস ধরেই বন্দর দিয়ে ভারতে রপ্তানি পরিমাণ বেড়েছে। মূলত এখন হিমায়িত মাছ, সিমেন্ট, আটা, ডাল, ময়দা এই ধরনের পণ্যগুলো কিন্তু ভারতে বেশি রপ্তানি হচ্ছে। যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু বলা চলে যে এই অর্থবছরটি শেষ হয়ে গেলে পরে কিন্তু বোঝা যাবে আসলে এখানে একটি বড় ধরনের আয় বাড়ার একটি সম্ভাবনা কিন্তু দেখছেন এখানকার ব্যবসায়ীরা। তবে সাজিদ, এই বন্দরটি কিন্তু আমদানি বাণিজ্য একেবারেই অনিয়মিত। আসলে আপনি যেটি জানতে চেয়েছেন যে এই যে রমজান উপলক্ষে পরিস্থিতি, আমি যদি আপনাকে বলি যে গেল কয়েক মাস ধরে কিন্তু বন্দরটি একেবারেই পণ্য আমদানি শূন্য বলা যেতে পারে এখানে। যার ফলে মূলত আসলে এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির অনুমতি না থাকার কারণে কিন্তু ব্যবসায়ীরা এখান দিয়ে আসলে পণ্য পণ্য খুব একটা আমদানি করে না। তবে গেল এই ৫-৬ মাসের মধ্যে কিন্তু শুধুমাত্র কিছু জিরা, চাল এবং আগরবাতি এসেছে। এগুলো প্রায় ২ কোটি টাকা মূল্যের পণ্য এসেছে। এর থেকে প্রায় ৭১ লক্ষ টাকার মতো রাজস্ব পেয়েছে সরকার। তবে এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে যেহেতু আসলে এখন রমজান চলছে এবং সামনে ঈদ আসছে, সেক্ষেত্রে তারা এই বন্দর দিয়ে আসলে এই কিছু মশলা জাতীয় পণ্য তারা আমদানির জন্য তারা এলসি করে তারা চেষ্টা করছেন এবং তারা আশা করছেন যে এই সপ্তাহখানেক পরেই কিন্তু জিরা সহ আরো বেশ কিছু যেই গরম মসলা আছে সেই মশলাগুলো তারা এখান দিয়ে আমদানি করবে। সেক্ষেত্রে আবারও দীর্ঘদিন পর কিন্তু বন্দরটি আসলে আমদানি মুখর হবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে এই যে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা যে দাবিটি জানিয়ে আসছিলেন সব ধরনের পণ্য আমদানির অনুমতির বিষয়টি, এটি নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা না আসার কারণে কিন্তু এখনই ব্যবসায়ীদেরকে তারা আসলে এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির অনুমতি দিতে পারছে না। তবে তারা বলছেন যে এই যে যে তালিকায় যে কয়েকটি পণ্য আছে সেই পণ্যগুলো আমদানি করে কিন্তু ব্যবসায়ীরা মুনাফা করতে পারেন বলে এখানকার কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে এখন ঈদকে কেন্দ্র করে তারা আসলে এই মুহূর্তে কিছু মশলা জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে তাদের আসলে এখন নজর। সাজিদ, আমার কাছে এই ছিল আখাউড়া স্থল বন্দর থেকে এখানকার আমদানি রপ্তানি সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এ পর্যায়ে যেতে চাই হিলি স্থলবন্দরের খবর জানতে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে রমজান কেন্দ্রিক ভোগ্যপণ্য, এছাড়াও আমদানি হচ্ছে চাল ও ভুট্টা। অন্যদিকে ভারতেও রপ্তানি হচ্ছে বাংলাদেশি নানা পণ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল রানা, আপনার সাথে যুক্ত হতে চাই। আমদানি রপ্তানির সবশেষ খবর জানাবেন সেখানে। আমরা গম ভুট্টার কথাও বলছিলাম এবং সামনে তো ঈদ রয়েছে। এই সময় আমদানি রপ্তানির কি প্রভাব দেখছেন সেখানে? এই রমজান কেন্দ্রিক যে ভোগ্যপণ্যের আমদানি সেটি বেশ বেড়েছে এই বন্দর দিয়ে। বিশেষ করে ছোলা, মসুর ডাল এবং মশলা পণ্যগুলো রয়েছে সেগুলো এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে। এর পাশাপাশি ভারত থেকে ভুট্টা এবং চাল সেটিও কিন্তু আমদানি হচ্ছে। এই আর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে যে গম আমদানির বিষয়টি সেটির প্রস্তুতি চলছে এখন পর্যন্ত, কিন্তু এই বন্দর দিয়ে গমের আমদানি শুরু হয়নি। আমরা যেটি দেখছি যে রমজান কেন্দ্রিক যে ভোগ্যপণ্যের আমদানি গুলো রয়েছে সেটি যখন এই বন্দরে বেড়েছে ঠিক তখন কিন্তু দামের যে ক্রেতার স্বস্তি সেটি আমরা লক্ষ্য করেছি। আমরা দামের বিষয়ে যদি একটু বলি যে আসলে সব ধরনের মশলা পণ্য এবং মসুর ডাল, ছোলা রয়েছে সেগুলোর দাম বেশ নিয়ন্ত্রণে রয়েছে, ক্রেতার নাগালে রয়েছে। তবে কিছুটা দাম বেড়েছে জিরার। আমরা জিরার যে বিষয়টি দেখেছি যে ৫৮০ টাকা কেজি দরে কয়দিন আগেও বিক্রি হলে এখন সেটি ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজিতে ৪০ টাকা বেড়েছে। আর এছাড়া অন্যান্য যে ভোগ্য পণ্যগুলো রয়েছে সেটি গত বছরের তুলনায় এই বছর অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে। এবং এই বন্দর দিয়ে যে এখন পর্যন্ত চলতি বছরের এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যে পরিমাণ ছোলা আমদানি হয়েছে সেই তথ্য যদি আমি আপনাকে বলি যে এখন পর্যন্ত এই বন্দর দিয়ে ৪০০ টনের মতো ছোলা এবং যে মসুর ডাল রয়েছে সেটি ২০০০ টনের মতন আমদানি হয়েছে। মসুর ডালটির দুই মানের এখানে আমদানি হয়েছে, যার কারণে সেটি আমদানি বেশ বেশি আমরা দেখছি। এবং জিরা আমরা যেটি দেখছি যে জিরা এখন পর্যন্ত ১০০০ টনের মতো এই বন্দর দিয়ে আমদানি হয়েছে। এছাড়া আদা রয়েছে এবং এলাচ রয়েছে সেটিও স্বল্প পরিমাণে আমদানি হয়েছে, তারপরেও কিন্তু বাজার অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ক্রেতার। সাজিদ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। দর্শক, এই ছিল আজকের বৌনির আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।